আসসালামু আলাইকুম। এই লেকচারে আমরা একটি কোড এডিটর সেটআপ করব। তো চলেন শুরু করা যাক। ভিজুয়াল স্টুডিও কোড, সংক্ষেপে ভিএস কোড, খুবই জনপ্রিয় একটি কোড এডিটর। সো আমরা আমাদের সিএসএস শেখার জন্য এই কোড এডিটরটাই ব্যবহার করব। তো এটা ব্যবহার করার জন্য আমরা সর্বপ্রথম এই ডাউনলোড বাটনে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আমরা দেখতে পাবো যে বিভিন্ন ধরনের অপারেটিং সিস্টেমের জন্য আপনার হচ্ছে বিভিন্ন অপশন তারা দিয়ে রাখছে। সো আমি যেহেতু উইন্ডোজ ব্যবহার করতেছি, তো আমি এখান থেকে ডাউনলোড করব। সেখানে ক্লিক করলে এটা ডাউনলোড হয়ে যাবে। এছাড়া যারা হচ্ছে লিনাক্স ব্যবহার করেন তারা এখান থেকে ডাউনলোড করতে পারেন। এছাড়া যারা ম্যাক ইউজ করেন, ম্যাক ইউজার, তারা এখান থেকে ডাউনলোড করতে পারেন। এখানে যখন ক্লিক করব, যারা উইন্ডোজ ইউজার আছি তারা এখান থেকে ক্লিক করে এটাকে ডাউনলোড করে তারপরে ইনস্টল করব। আই হোপ যে আপনারা ইনস্টল করতে পারবেন। তো আমি আসলে ইনস্টল করতেছি না, কারণ আমি অলরেডি এখানে ডাউনলোড করে এটা ইনস্টল করে রেখেছি, এই ভিজুয়াল স্টুডিও কোডটা। তো আমি বিশ্বাস করি আপনারা এটা ডাউনলোড করে ইউজ করতে পারবেন। আর যদি না পারেন তাহলে আমাকে কমেন্টে জানাবেন, সেই ক্ষেত্রে আমি ট্রাই করব যে একটা ছোট্ট একটা ভিডিও তৈরি করার জন্য। এছাড়া আপনার ইউটিউবে ভিডিও পেয়ে যাবেন, সেখান থেকেও দেখে ডাউনলোড করতে পারেন। ডাউনলোড করে উইন্ডোজ আপনার অপারেটিং সিস্টেম আপনার মেশিনে আপনি এটাকে ইনস্টল করতে পারবেন। ওকে, এখন আমরা একটি ফোল্ডার ক্রিয়েট করব। তার জন্য আমরা মাউসের রাইট ক্লিক করে এখান থেকে নিউ, নিউ থেকে ফোল্ডার, ফোল্ডার ক্রিয়েট করলাম এবং এটাকে রিনিউ করি। খেয়াল করেন আমার এখানে হচ্ছে সবসময় চেষ্টা করবেন এই ধরনের যেকোনো কাজের জন্য এরকম ফোল্ডার নিলে সেই ফোল্ডারগুলোর নেমটা অলওয়েজ লোয়ার কেসে লিখবেন, মানে ছোট হাতের অক্ষরে লিখবেন। এবং যদি হচ্ছে একাধিক ওয়ার্ড হয় তাহলে অবশ্যই মাঝখানে একটা হাইফেন দিবেন, হাইফেন সেপারেটর ইউজ করবেন। ওকে, সো যাই হোক, আমরা এভাবে করে একটা ফোল্ডার নিয়ে নিলাম। এখন হচ্ছে এই ফোল্ডারের ভিতরে আমরা দুইটা ডকুমেন্ট নিব। তো একটি হচ্ছে আমরা হচ্ছে এখান থেকে ক্লিক করলাম, করার পরে কন্ট্রোল এ চাপ দিয়ে পুরোটা সিলেক্ট করলাম। করার পরে আমরা ইনডেক্স ডট এইচটিএমএল। সো খেয়াল করেন আমরা এখানে যে নামটা দিলাম, আপনি যা খুশি এখানে নাম দিতে পারেন। ইনডেক্স একটা স্ট্যান্ডার্ড নাম, সো এটা এই জন্য দিলাম। আপনারা যে কোনো নাম এখানে দিতে পারেন। এবং আমাদের মেইন এই ফাইলটা যে একটা এইচটিএমএল ডকুমেন্ট ফাইল, এটা বোঝাচ্ছে হচ্ছে জাস্ট এই ডট এইচটিএমএল এই অংশটুকু। তো এটা খেয়াল রাখবেন। সো যাই হোক, আমরা হচ্ছে খেয়াল করেন আরেকটা জিনিস হচ্ছে এখানে দেখেন একটা পপ আপ আসছে। তো পপ আপ আসছে, আমরা অনেক সময় একটু বাইরের কথা বলি, আমরা অনেক সময় দেখা যায় আমাদের ফোনে অথবা আমাদের কম্পিউটারে সবসময় দেখা যায় যে এই ধরনের পপ আপ আসে বা এই ধরনের একটা মেসেজ আসে। আমরা কিন্তু না পড়েই দেখা যাচ্ছে কোনো কিছু মানে ক্লিক করে ফেলি। নো ইয়েস আমরা ক্লিক করে ফেলি। তাতে করে কি হয়, আপনি যে পড়লেন না, না বুঝে ক্লিক করলেন। অনেক সময় দেখা যায় হ্যাকাররা কি করে, আপনাদের এই ধরনের মেসেজ দিয়ে আপনার কাছ থেকে আপনার পুরা মানে মেশিনের, মানে সেটা মোবাইল হোক, আপনার কম্পিউটার হোক, ল্যাপটপ হোক, ট্যাব হোক, যেকোনো যাই হোক না কেন, সেটা কিন্তু অ্যাক্সেস তারা নিয়ে নেয়। আপনি না বুঝে কিন্তু তাদেরকে অ্যাক্সেস দিয়ে দিলেন। মানে এটা এমন হলো যে আপনি আপনার ঘরের মানে হচ্ছে তালা না লাগিয়ে আপনি হচ্ছে ঘর থেকে বের হয়ে গেলেন। ঠিক আছে? তো এখন যে কেউ আপনার ঘরে ঢুকতে পারতেছে। তো আপনি কি করলেন? ওই যে আপনার দরজা খোলা রেখে সেই অ্যাক্সেসটা কিন্তু আপনি এখানে ইয়েস চাপ দিয়ে, না বুঝে ইয়েস চাপ দিয়ে আপনি তাকে কিন্তু সেই অ্যাক্সেসটা দিয়ে দিলেন। এই ভুলগুলো আমরা কিন্তু করি। এর ফলে আমাদের দেখা যায় অনেক সময় মেশিনে ভাইরাস ঢুকে যায়। ঠিক আছে? অথবা হ্যাকাররা কিন্তু হ্যাক করতে পারে আপনার মেশিন। তো যাই হোক, এটা আমরা এটার বাইরে কথা বললাম। তো আমরা কি করব, খেয়াল করেন আপনারা প্রত্যেকটা এরকম পপআপে আপনারা পড়ে তারপরে কিন্তু আপনারা কমান্ড গুলা ফলো করবেন। সো এখানে বলতেছে ইফ ইউ চেঞ্জ এ ফাইল নেম এক্সটেনশন দ্য ফাইল মাইট বি বিকাম আনস্টেবল। মানে যদি আপনি এই এক্সটেনশন, মানে আমাদের এখানে কিন্তু আগে ছিল ডট টেক টিএক্সটি এক্সটেনশন, সো এটা থেকে আমরা চেঞ্জ করে ডট এইচটিএমএল দিছি। তো এটাই বলতেছে যদি চেঞ্জ করেন, আমাদের এই এক্সটেনশনটা চেঞ্জ করি, তাহলে হচ্ছে এই ফাইলটা আমরা মানে ইউজেবল নাও হইতে পারে, এই কথাটাই বলতেছে। এরপরে আমাকে কনফার্ম করতেছে আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু চেঞ্জ ইট। আমরা তো আসলে জেনে বুঝেই আসলে এখান থেকে ফাইলের এক্সটেনশনটা চেঞ্জ করছি। ওকে, তো আমরা কি করব, ইয়েস। ওকে, সো আমাদের এটা এইচটিএমএল ডকুমেন্ট হয়ে গেল, ফাইল হয়ে গেল। এখন হচ্ছে আমরা আবার হচ্ছে মাউসের রাইট ক্লিক করে আবার হচ্ছে আমরা এখান থেকে টেক্সট ডকুমেন্ট, হ্যাঁ, এই যে দেখেন ডট টিএক্সটি আছে। তো আমরা এটাকে এখন আমরা যদি শুধুমাত্র এখান থেকে আহ ধরেন হচ্ছে ডট সিএসএস লিখে দিই, সেভ পপআপটা আসলো, আমরা জানি এটা আসলে কি বলছে। সো ইয়েস। তো খেয়াল করেন আমার এটা কিন্তু সিএসএস ফাইল হয়ে গেল। ওকে, সো নাম যাই হোক না কেন, এখানে আপনার নাম যে কোনো সময় চেঞ্জ করতে পারেন, যা খুশি তা দিতে পারেন। সো আমি এখানে নামটা চেঞ্জ করে আমি দিয়েছি হচ্ছে স্টাইল। ওকে, স্টাইল ডট সিএসএস। সো এই হচ্ছে আমার দুইটা ফাইল হয়ে গেল। সো ওকে, আমরা আমাদের ফোল্ডার অন্তত কমপ্লিট করেছি, একটা ফোল্ডার নিয়ে নিছি।
ফোল্ডারের ভিতরে ২ টা ডকুমেন্ট ফাইল আছে। আরেকটা ইম্পোর্টেন্ট জিনিস হচ্ছে এখানে খেয়াল করেন যে আমার যে এটা .html এবং .css এই যে এক্সটেনশন গুলা, এই এক্সটেনশন গুলা কিন্তু আপনি যদি নিউ হন, আপনার মেশিনে নাও আসতে পারে। অথবা অনেকে আছে উইন্ডোজ সেটআপ দেওয়ার পরে এই জিনিসটা কিন্তু অনেক সময় থাকে না। আগে ছিল কিন্তু এখন নাই। তো আপনারা সেটা আসলে ফিক্স করতে পারেন। যেমন আমার এখানে যদি খেয়াল করেন যেহেতু উইন্ডোজ আমার 10 ইউজ করতেছি, আপনারা যদি উইন্ডোজ 10 ইউজ করে থাকেন, এখানে ভিউ এ ক্লিক করবেন। করার পর আপনারা খেয়াল করবেন এখানে যে ফাইল নেম এক্সটেনশন, এটা আসলে অনেকের চেক মার্ক থাকে না। ঠিক আছে? দেখেন আমি যদি চেক মার্ক উঠায় দিই, এখানে কিন্তু আমার ওই ডট এক্সটেনশন গুলো আর থাকবে না। দেখেন এক্সটেনশন গুলো নাই। আবার যদি আমি এখান থেকে চেক মার্কটা দিয়ে দিই তাহলে আমার এক্সটেনশনটা চলে আসছে। তো এভাবে আপনারা এখান থেকে এটাকে ফিক্স করে নিতে পারেন। ওকে, সো আমরা আমাদের ফাইল ক্রিয়েট করলাম। সো এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমাদের ভিএস কোডের মাধ্যমে এই ফাইলটাকে ওপেন করব। ওকে, তো আমরা যে এখান থেকে ক্লিক করি, ক্লিক করার পরে আমরা দেখতে পাচ্ছি যে ওপেন ফোল্ডার, এখান থেকে আমরা একটা ক্লিক ক্লিক করতে পারি, ওপেন করতে পারি। সেটা আমরা ক্লিক করলাম, করার পর আমাদের যেহেতু ডেস্কটপে আমাদের এই ফাইলটা আছে, তো আমাদের ফাইলের নাম ছিল লার্ন সিএসএস এটা। তো আমরা এখানে আসলাম, আসার পর এটা সিলেক্ট করলাম, করার পর যদি আমরা সিলেক্ট ফোল্ডার দিই তাহলে কিন্তু এটা এখানে চলে আসবে। তো আমরা এভাবেও করতে পারি। এছাড়াও হচ্ছে আমরা এখান থেকে ফাইল, ফাইল থেকে ওপেন ফোল্ডার এখানে ক্লিক করে এই ডেস্কটপ সিলেক্ট করে আমরা এখানে আমাদের ফাইলটা পাবো লার্ন সিএসএস। এখান থেকে আমরা এটাকে সিলেক্ট করে এটা কিন্তু আমরা নিয়ে আসতে পারি এখানে। এছাড়া আমাদের তৃতীয় আরেকটা পদ্ধতি রয়েছে, সেটা যদি আমরা ফলো করতে চাই, লাইক মনে করেন আমরা এই যে ফাইলটা ফোল্ডারটা, এই ফোল্ডারটাকে আমরা ধরবো, ধরে ড্রাগ করে এখানে আইসা এই যে এইখান থেকে এই প্যানেলটার মধ্যে, এখানে না কিন্তু এইখানে আমরা ছেড়ে দিলেই এটা কিন্তু এখানে চলে আসলো। ওকে, এখন যদি খেয়াল করেন আমরা আমাদের ফাইলটা এখানে নিয়ে আসতে পারলাম। তো এখন আমরা দেখি যে আমাদের এই ফাইলগুলো টোটালি ব্ল্যাঙ্ক, এখানে আসলে কিছুই নাই। তো আমাদের আসলে কিছু কোড হইলে আসলে ভালো হইতো। ঠিক আছে? সো যাই হোক, আমি আমি একটা ফোল্ডার ক্রিয়েট করে রেখেছি সিএসএস লার্ন নামে। আমরা এই ফোল্ডারটাকে এখন এটার মধ্যে ওপেন করব। সো এটাকে আমি ডিলিট করে দিব। ওকে, কারণ এটা আসলে ব্ল্যাঙ্ক। আমি জাস্ট দেখাইতে চাইলাম যে আসলে কিভাবে ফোল্ডারটা ক্রিয়েট করতে হয়। ওকে, সো আমি হচ্ছে এটা ডিলিট করি। এবার আমি আবার আমার ভিজুয়াল স্টুডিও কোডটা ওপেন করি, করার পর সেভ। ওকে, দেখেন আবার এখানে সেই ওপেন ফোল্ডারটা আসছে। এবার আমি ওপেন ফোল্ডারে ক্লিক করে ডেস্কটপ থেকে আমার এই যে ফাইল এটা, ওকে, সিএসএস লার্ন এটাকে সিলেক্ট করে এই যে এখানে সিলেক্ট ফোল্ডার ক্লিক করলেই এখানে চলে আসলো। তো খেয়াল করেন আমাদের এখানে যদি আমরা ক্লিক করি, দেখেন আমাদের এখানে কিছু কোড আছে এবং এটা হচ্ছে একটা বয়লার প্লেট আমি এখানে রেখেছি। তো আপনারা যেহেতু এইচটিএমএল পারেন, আপনারা আসলে অনেক কিছুই পারেন। সো এই বয়লার প্লেটটা আমি এখানে রেখেছি। এছাড়া আমি এখানে সিএসএস ফাইলে আমি কিছু সিএসএস এর কোড রেখেছি। আপাতত আসলে এগুলো বুঝারই প্রয়োজন নাই। মানে মাথায় নেওয়ারই দরকার নাই। জাস্ট শুধু এতটুকু ধরেন যে এইগুলা সিএসএস এর ফাইল কোড এখানে আছে। দ্যাটস ইট। ওকে? পরে আমরা এগুলো আসলে সিএসএস শিখব। তো যাই হোক, এই হচ্ছে আমরা আমাদের ভিজুয়াল স্টুডিও কোডের মাধ্যমে আমরা একটা ফোল্ডার ক্রিয়েট করে সেই ফোল্ডারটা আমরা ভিজুয়াল স্টুডিও কোডের মাধ্যমে ওপেন করতে পারলাম। ওকে? ভিজুয়াল স্টুডিও কোডটা আমরা যখন আমাদের মেশিনে ইনস্টল করব, মেশিনে ইনস্টল করার পর এটা আসলে অনেক কিছুই হচ্ছে আমাদের সেটআপ করে নিতে হয়। কারণ হচ্ছে আপনি যদি ইউজার ফ্রেন্ডলি করতে চান আর হচ্ছে ডেভেলপার ফ্রেন্ডলি করতে চান, তাহলে আপনাকে কিছু কাস্টমাইজ করে নিলে সেটা আপনার জন্য ভালো হয়। সেটা হচ্ছে একান্তই আপনার নিজস্ব আ ভাবে থাকবে। সো এই ধরনের কি ধরনের আপনি কাস্টমাইজেশন করলে আমাদের ভিজুয়াল স্টুডিও কোডটা আরো অনেক বেশি ইউজার ফ্রেন্ডলি হবে সেটাই আমরা দেখব এবং সেই সেটআপ গুলা করে নিব। ওকে? তো চলেন আমরা আসলে সেটআপটা করে নিই। খেয়াল করি আমরা হচ্ছে আমাদের ভিজুয়াল স্টুডিওতে যে এই যে HTML এর যে কোডগুলা রয়েছে, এই কোডগুলা দেখেন এগুলো হচ্ছে অনেকটা পিঙ্কিশ টাইপের কালার। ওকে? আর হচ্ছে আমাদের যে কনটেন্ট, সেই কনটেন্ট গুলো হচ্ছে অনেকটা হোয়াইট। এরপর হচ্ছে আমাদের এটা হচ্ছে উম অ্যাট্রিবিউট, এই অ্যাট্রিবিউটটা অনেকটা পিঙ্ক কালার টাইপের এবং হচ্ছে তার যে ভ্যালু গুলো আছে সেগুলো অনেকটা হচ্ছে লাইট গ্রিন কালার। ওকে? তো এই যে আমাদের যে একটা কালার, সো আমরা তো বলতে পারি এটা একটা থিম। তো কালারের থিম। সো এই যে কালারের থিম এগুলো হচ্ছে VS Code এ অনেকগুলা তাদের ডিফল্ট কালার থিম তারা দিয়ে রাখছে। এছাড়াও আপনি যদি চান আপনি আপনার পছন্দ অনুযায়ী যেকোনো ধরনের কালার আপনারা কিন্তু ব্যবহার করতে পারেন। লাইক মনে করেন আপনি একটু হালকা আলোতে আপনি পিসি চালাচ্ছেন, তখন আপনি এক ধরনের থিম ব্যবহার করতে পারেন।
ওকে? আবার আপনি দেখা যাচ্ছে ঘরে লাইট জ্বালে একদম উজ্জ্বল লাইট জ্বালিয়ে সেখানে আপনি কাজ করতেছেন। সেখানে আপনি এক ধরনের থিম ইউজ করতে পারেন। ওকে? তো এই যে আপনার যে মানে হচ্ছে যখন কম লাইট থাকবে, আপনার ঘরে যদি কম লাইট থাকে তখন আপনি একটু আ লাইট কালারের একটা থিম ইউজ করলেন। সেটা আপনার জন্য খুবই ভালো হবে। আবার দেখা যাচ্ছে আপনার ঘরে অনেক আলো আছে, সেক্ষেত্রে আপনি একটু আ কম কালারের একটা থিম ইউজ করলেন। সো এটা আপনার জন্য অ্যাডজাস্ট করে আপনি ইউজ করতে পারেন। এই মানে এই ধরনের ফ্যাসিলিটির জন্যই মূলত এত থিম রয়েছে। আপনি যেকোনো একটি থিম ব্যবহার করতে পারেন। আমি জাস্ট দেখাচ্ছি যে আমি যে থিমটা ব্যবহার করতেছি, এটা একটা আমাদের যে VS Code এর একটা ডিফল্ট একটা থিম। সো এই থিম সিলেক্ট করার জন্য আপনার পছন্দ অনুযায়ী আপনি যদি কোনো থিমের নাম জানেন যে যেটা আপনি ইউজ করতে চান সেটাও ব্যবহার করতে পারবেন। এছাড়া আপনি Visual Studio Code এর যে ডিফল্ট থিম আছে সেটা ব্যবহার করার জন্য আপনি এই যে এখানে গিয়ার আইকন থেকে এই যে এখানে ম্যানেজ এটা ম্যানেজ আইকন এখান থেকে আপনার ক্লিক করলে তো ক্লিক করার পর আপনি দেখবেন এখানে থিমস। এই থিমস থেকে আপনার এই যে কালার থিম। তো এই কালার থিমে যদি ক্লিক করেন দেখবেন এখানে অনেকগুলো আপনার থিম রয়ে গেছে। তো আমি অনেকগুলো আসলে আমি কাস্টমলি ইনস্টল করা। আপনি হয়তো এতগুলা পাবেন না কিন্তু কিছু পাবেন। ওকে? যেমন ধরেন হচ্ছে আ এখানে একটা থিম আছে। যেমন এই যে ডার্ক ভিজুয়াল স্টুডিও এটা কিন্তু VS স্টুডিও ডিফল্ট একটা থিম। ওকে? তো যাই হোক আমি যে থিমটা ব্যবহার করতেছি আমি ব্যবহার করতেছি যে দেখেন এটা কিন্তু অলরেডি আন্ডারলাইন হয়ে আছে। ওকে? সিলেক্টেড অবস্থায়। সে টুমরো নাইট ব্লু। সো এটা আমি ব্যবহার করতেছি। সো এটা আসলে খুবই দারুণ একটা আ আ আ থিম। আমার কাছে খুবই ভালো লাগে। সো আপনি যদি এখানে যান এখান থেকে দেখেন এই কালারটা কেমন? খুবই আই ক্যাচি মানে চোখে লাগতেছে এবং খুব কষ্ট হচ্ছে না কিন্তু আপনি এটা দেখতে। ওকে? আপনি যদি CSS কোডে যান সেক্ষেত্রেও কিন্তু CSS কোডটাও কিন্তু খুবই মানে ভালো লাগতেছে। আপনার চোখে কিন্তু খুব কষ্ট হচ্ছে না দেখার জন্য। ওকে? তো এদিক থেকে আমি আসলে এই থিমটা খুব আমার পছন্দ। এছাড়াও হচ্ছে আমার আরো একটা থিম আছে যেটা হচ্ছে আমি যদি আবার যাই কালার থিম সো এখান থেকে আ হচ্ছে আমি হচ্ছে Monokai Pro অনেক সময় এই থিমটাও আমি কিন্তু ব্যবহার করি। ওকে? তো এই থিমটা অনেক সময় আমার কাছে ভালো লাগে। তো আপনার যেটা ভালো লাগে আপনি সেটা এখান থেকে এসে আপনি চুজ করে নিবেন। ওকে? তো এই হচ্ছে আপনার এভাবে ব্যবহার করতে পারেন। সো আপনি যদি এখন মনে হচ্ছে যে না আমি আসলে এইখানে যেগুলো আছে, যে এখানে যেগুলো অলরেডি আছে এগুলো আমি কোনটাই ব্যবহার করতে চাই না। আমি একটা থিম আছে সেটা আমি ব্যবহার করতে চাই। ওকে? সো আপনি সেটাও করতে পারেন। কোন প্রবলেম নাই। নাইট ব্লু আমি এটাতে নিয়ে রাখি। সো আপনি যদি এরকম একটা থিমের নাম জানেন সেই থিমটাকে ব্যবহার করার জন্য আপনি এরকম এই যে এইখানে একটা আইকন পাবেন এক্সটেনশন। এইটাতে ক্লিক করলে আপনি এখানে এক্সটেনশনের একটা প্যানেল আসবে। এইখানে আপনি সেটার নাম লিখলেন। লাইক আমি যদি বলি যে এখানে আপনার হচ্ছে যেকোনো একটা নাম আপনি যদি দেন থিম, থিম কালার লাইক হচ্ছে আপনি ধরেন এ একটা থিম ধরেন এই থিমটা দিলেন। ওকে? তো খেয়াল করেন এটা যদি আপনি ইনস্টল করেন GitHub থিম তাহলে এটা এরকম আসবে। ওকে? তো আপনি চাইলে এটা ইউজ করতে পারেন। লাইক এখন ধরে নিলাম আপনি এটা ইউজ করবেন। তো এটা ইউজ করার জন্য আপনি কি করতে হবে? এখানে এই যে ইনস্টল এ ক্লিক করতে হবে। ইনস্টল এ ক্লিক করলেই আপনি এটা ইউজ করতে পারবেন। তারপরে এখানে যাবেন, ইনস্টল করবেন। লাইক আমি এরকম একটা থিম ব্যবহার করতেছি। আমি অলরেডি বললাম যে Monokai Pro। ওকে? তো আমি এটাতে গেলাম। সো এটাই বা আপনার মতো ওরকম ইনস্টল অপশন ছিল। এখানে ক্লিক করে এটা ইনস্টল করেছি। করার পর আমি হচ্ছে ইনস্টল করা শেষ। করার পর আপনি এখান থেকে কেটে দিলেন। কেটে দিয়ে আপনি যে এখানে যাবেন, যাওয়ার পরে আপনি এখন এই যখন ইনস্টলটা করে ফেললেন তখন আপনি এখানে পাবেন। ঠিক আছে? তো এখানে যাবেন, যাওয়ার পরে এখানে এই যে Monokai Pro এখানে পাবেন। ওকে? যেটা হচ্ছে ডিফল্ট থাকে না সেটা ইনস্টল করার পর এখানে পাবেন। আগে পাবেন না। সো এভাবে করে আপনি আপনার আ থিম গুলো আসলে ইনস্টল আপনার পছন্দ অনুযায়ী করে নিতে পারেন। তো এই হচ্ছে আপনার কালার থিম এভাবে আপনি ইউজ করতে পারেন। এছাড়া যদি আপনি হচ্ছে যেমন ধরেন এখানে যে ফাইল খেয়াল করেন, এই যে দেখেন index.html এর আগে একটা আইকন আছে না? এই যে আইকন গুলা, এই যে style.css এর আগে একটা আইকন আছে। এই আইকন গুলা যদি আপনি কালার চেঞ্জ করতে চান সেটাও কিন্তু আপনি পারবেন। ওকে? এখানে যাবেন থিম থেকে যে ফাইল আইকন থিম। ওকে? তো এখানে যাবেন, যাওয়ার পরে দেখেন এখানে অনেকগুলো আছে। দেখবেন আপনি এখানে কালার গুলো চেঞ্জ হচ্ছে। আমি যদি এখানে যাই খেয়াল করেন এই যে দেখেন এটার আইকনটা কেমন হয়ে গেছে। ওকে? ফাইলের মতো হয়ে গেছে। আবার যদি আমি যাই, ওকে? আইকন আমি যে এখন এটা দিই তাহলে দেখেন এটা আবার আগের মতো হয়ে গেছে। এভাবে করে আপনি মানে জাস্ট শুধু চেঞ্জ করে দেখবেন যেটা আপনার ভাল লাগে। ওকে? এভাবে করে আপনার চেঞ্জ করে দেখবেন। এখন দেখেন এটা অনেকটা গ্রে কালার হয়ে গেছে। তো এরকম ভাবে আপনি ট্রাই করে দেখবেন যেটা আপনার কাছে ভালো লাগে সেটা আপনি ব্যবহার করবেন। ওকে?
আমরা যদি HTML এর কোডের দিকে তাকাই খেয়াল করব যে আমাদের HTML টা হচ্ছে একটা প্যারেন্ট, আর এই প্যারেন্টের চাইল্ড হচ্ছে হেড এবং বডি, এবং এই যে তাদের এই HTML এর যে চাইল্ড, তারা কিন্তু একটা সেম অ্যালাইনমেন্টে তারা আছে, এবং হচ্ছে প্যারেন্ট থেকে তাদের যে দূরত্ব, তাদের যে গ্যাপ, সেটা কিন্তু সমান। ওকে, দেখেন তারা কিন্তু সমানভাবে এখানে গ্যাপটা তাদের। সো এটা আমরা হচ্ছে ইন্টেন্ট মানে দূরত্ব। সো এরকম ভাবে এই হেড এবং বডির ভিতরে যে তাদের চাইল্ডও কিন্তু সেম অ্যালাইনমেন্টে আছে, এবং তাদের প্যারেন্ট থেকে তাদের চাইল্ডের যে ইন্টেন্টটা আছে মানে দূরত্ব, সেটাও কিন্তু সেম। সো এই যে একটা মানে ফরমেশন, আমি বলতে পারি এটা একটা ফরম্যাট। এই যে ফরমেশনটা, এই ফরমেশনটা কিন্তু এমনি এমনি হয় নাই। সো এই ফরমেশনটা করার জন্য আমি মূলত একটা এক্সটেনশন ব্যবহার করতেছি। তো আপনারা চাইলে এটা ব্যবহার করতে পারেন। তো এটা আমি হচ্ছে আমরা যদি এখানে লিখি, এটার নাম হচ্ছে প্রিটিয়ার। সো এটুকু যদি লেখেন তাহলে দেখবেন এখানে অনেক ধরনের প্রিটিয়ার আসবে, ESLint, SQL, VS Code। সো আমার আসলে দরকার হচ্ছে এটা প্রিটিয়ার কোড ফরম্যাটর। ওকে, তো আমি এটাতে যাওয়ার পরে যেহেতু আমি এটা অলরেডি ইনস্টল করেছি, এই জন্য আমার এখানে ইনস্টল অপশন নাই। বাট আপনি যদি ইনস্টল না করে থাকেন, তখন আপনি এখানে একটা ইনস্টল বাটন পাবেন। লাইক আসলে সবগুলো এক্সটেনশন ইউজ করার সেম প্রসেস। আপনি যদি এরকম আসেন, এই যে এরকম একটা ইনস্টল অপশন পাবেন। ওকে, তো এখানে ক্লিক করলেই আপনি ইনস্টল করে ফেলতে পারবেন। তো এই যে এই এক্সটেনশনটার ক্ষেত্রেও আপনি এরকম একটা ইনস্টল অপশন পাবেন। তো আপনি ইনস্টল করে ফেললেন, ইনস্টল করার পরে আপনি এটা ক্লোজ করে দেন। এবার ক্লোজ করার পর আমাদের এটা কমপ্লিট। আমরা এখান থেকে যাওয়ার পরে আমরা এই যে এখানে আমাদের যে গিয়ার আইকন ছিল ম্যানেজ, এই গিয়ার আইকনে আমরা ক্লিক করার পর আমরা এখান থেকে এবার সেটিংসে যাব। সেটিংসে যাওয়ার পর আমরা এখান থেকে ওই যে আমরা ফরম্যাটরটা যে ইনস্টল করলাম সেটা এখন সেট আপ করি। ঠিক আছে, আমাদেরকে দেখিয়ে দিতে হবে। তো আমরা যাই হচ্ছে ডিফল্ট ফরম্যাটর। সো এই যে হচ্ছে ডিফল্ট ফরম্যাটর, দেখেন এখানে কিন্তু আমি অলরেডি এটাকে সিলেক্ট করে রেখেছি। আপনারা যখন এটাকে ইনস্টল করে ফেলবেন এখান থেকে, তখন আপনারা এখান থেকে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে অনেক ধরনের মানে অপশন রয়েছে। সেখান থেকে আপনারা এটাকে খুঁজে হচ্ছে এই যে প্রিটিয়ার কোড ফরম্যাটর, সো এটা সিলেক্ট করে দিবেন। বাস, আপনাদের এই ফরম্যাটরটা কিন্তু সিলেক্ট হয়ে গেল। এখানেই শেষ না, এরপরে আমাদের আরো এই ফরম্যাটরটা তো আমরা ইনস্টল করে ফেললাম। এখন আমরা আরেকটা জিনিসে যাব, সেটা হচ্ছে আমরা যে ফরম্যাটটা নিলাম, এই যে আমাদের যে একটা ফরম্যাট হলো, তো আমরা এই ফরম্যাটটা এখান থেকে সিলেক্ট করলাম। এখন এই ফরম্যাটে আমরা চাচ্ছি এটা সেভ করব। তো এটা সেভ করার জন্য আমরা বলতে পারি যে অন ফরম্যাট অন সেভ। ওকে, ফরম্যাট অন সেভ। খেয়াল করেন এই যে আমরা যে এখানে ফরম্যাট অন সেভ, খেয়াল করেন ফরম্যাট এ ফাইল অন সেভ, এ ফরম্যাটর মাস্ট বি অ্যাভেলেবল, দ্য ফাইল মাস্ট নট বি সেভ আফটার ডিলে অ্যান্ড দ্য এডিটর মাস্ট নট বি শাটিং ডাউন। তার মানে হচ্ছে আপনি যখন এখানে হচ্ছে এই ফরম্যাটটা যখন আপনি এই এটা যখন চেক মার্ক করে রাখবেন, খেয়াল করেন আমি যদি এটাকে একটু এলোমেলো করে দিই, এরকম করে দিলাম, দেখেন অনেক এলোমেলো করে দিচ্ছি। তো এরকম আমি এলোমেলো করে দিলাম। এখন এলোমেলো করার পর যখন আমি কিবোর্ড থেকে Ctrl+S চাপ দিয়ে সেভ দিব, দেখেন আমার এটা কিন্তু আবার ওই ফরমেশন আমরা যে ফরমেশনটা নিয়েছি বা আমরা যে ফরম্যাটরটা ইনস্টল করেছি সেইটার যে একটা ফরম্যাট, সেই ফরম্যাটে কিন্তু এটা সেভ হয়ে গেছে এখন। ওকে, সো এটাই হচ্ছে এই যে সেভ ফরম্যাট অন সেভ এর কাজ। ওকে, তো আপনি যেই ফরম্যাটে এলোমেলোই থাকুক না কেন আপনার কোড, আপনি যখনই Ctrl+S সেভ দিবেন, তখন সেভটা হবে হচ্ছে এই প্রিটিয়ারের যে ফরমেশনটা আছে সেই ফরমেশনে এসে এটা সেভ হবে। তো এইটাই হচ্ছে আমার ফরম্যাট অন সেভ। এরপরে আমার আরেকটা জিনিস আমি এখান থেকে করি, সেটা হচ্ছে অটো অটো সেভ। সো এখন খেয়াল করেন অটো সেভ এখানে আসার পরে আপনি এখানে যে অনেক কিছু পাইতে পারেন প্রথম দিকে। সো আমি যেহেতু এটা আগে থেকে করে রাখছি, সিলেক্ট করে রাখছি, এটা সিলেক্ট করবো হচ্ছে অন ফোকাস চেঞ্জ। এখন অন ফোকাস চেঞ্জ এটা কেন? এটার কারণ হচ্ছে খেয়াল করেন আমি সবসময় তো দেখা যাচ্ছে আমি অনেক সময় ফাইলটা মনে ভুলে হচ্ছে সেভ নাও করতে পারি। ঠিক আছে, তো এখন যদি আমি সেভ না করি, তাহলে তো আমার আহ, যে নতুন ভাবে যে আমি কোডগুলো লিখেছি বা নতুন যেইগুলো লিখেছি সেগুলো তার আমার সেভ হলো না। আমার এটা যদি কেটে দেই,
তো এইটার জন্য আমি কি করলাম, এখান থেকে আসলাম অটো সেভ, এখান থেকে এসে ওয়ান ফোকাস চেঞ্জ। খেয়াল করেন আমি যখন এটাকে আবার একটু এলোমেলো যদি আমি করি, দেখেন আমি এখান থেকে এলোমেলো করে দিচ্ছি। এ হচ্ছে আমি এলোমেলো করে দিলাম। কিন্তু মনে করেন আমি আমার সেভ করতে মানে মনে নাই, হ্যাঁ? এখন আমি যদি সেভ না করেই আপনি অন্য কোনো একটা ফাইলে চলে গেলেন। লাইক মনে করেন যে এই যে style.css এ আপনি চলে গেলেন। দেখবেন এখানে চলে যাওয়ার পরে এই ফরমেটটা কিন্তু সেইম মানে আমাদের পিডিএফ যে ফরমেট আছে যেটা আমরা নিছি সেটার মতো হয়ে যাবে। তো আমরা যাই, এখন আবার ব্যাকে আসি। দেখেন আমাদের এটা কিন্তু সেভ হয়ে গেছে। তার মানে কি? আমি কিন্তু সেভ দিলাম না। কিন্তু তারপরে এটা কি অটোমেটিক্যালি এটা সেভ হয়ে গেল। ওকে? তো এই জিনিসটাই হচ্ছে বোঝাচ্ছে যে অটো সেভ। তো অন ফোকাস চেঞ্জ। সো এটা সিলেক্ট করে রাখবেন। তো এই হচ্ছে আমার অটো সেভ এর ফাংশন। এরপরে আমরা হচ্ছে দেখেন এইখান থেকে এই যে আমি বলতেছিলাম যে এই যে আমাদের প্যারেন্ট ট্যাগ এবং এটা হচ্ছে তার চাইল্ড, এবং মাঝখানে এইখান থেকে যে এতটুকুর যে দূরত্ব, এই দূরত্বটাও কিন্তু আমরা চাইলে চেঞ্জ করতে পারি। সেটা কিরকম? ধরেন আমরা এখানে মনে করেন আমরা চাচ্ছি যে এটা এই যে এখানে যতটুকু আমাদের যে স্পেস বার আছে কিবোর্ডে, সেই স্পেস বারে আমি যে স্পেস বার চাপ দিয়ে দেখেন ১, ২, আমার এই যে এইটুক জায়গায় কিন্তু ২টা স্পেসের মতো হয়ে গেল। সো এখানে আমি চাচ্ছি স্পেস যতটাই হোক না কেন, আমি চাচ্ছি যে এইটাকে আমরা ট্যাব ট্যাব হিসেবে ধরতে। যতটুকু ৩ টা হোক, ৪ টা হোক, ৫ টা হোক, ৮ টা হোক, যাই হোক। আমরা এটাকে একটা ট্যাব দিব। এই ট্যাবটা এইখান থেকে এইটা, এই ট্যাবটা আমাদের স্পেস হিসেবে আমাদের আ আমরা চাইলে ২ টাকেও দিতে পারি, ৩ টাও দিতে পারি, ৪ টাও দিতে পারি, ৫ টাও দিতে পারি। ওকে? তো এটা হচ্ছে একটা ট্যাব। সো আমরা এই ট্যাবটাকে ক আ সে সেট করার জন্য আমরা এখান থেকে যাব হচ্ছে ট্যাব সাইজ। ট্যাব সাইজ। সো ট্যাব সাইজে যাওয়ার পরে আমরা চাচ্ছি যে এখান থেকে একটা ট্যাব আমরা দিব। ওকে? আমরা এখান থেকে ২ টাও ট্যাব দিতে পারি। এটা ইটস ডাজন্ট ম্যাটার। ওকে? আমরা আপাতত এখান থেকে একটা দিলাম। ওকে? এই একটা ট্যাব দেওয়ার পর আমরা কি করব? এই যে এখানে আমরা হচ্ছে আমাদের কোডে যাই। যাওয়ার পর আমরা এখানে দেখেন একটা স্পেস আছে। এখানে যখন আমি ক্লিক করতেছি, তখন আমরা দেখেন এখানে আছে ইনডেন্ট ইউজিং স্পেস। সো আমি এখান থেকে ইনডেন্ট ইউজিং স্পেস আমি যদি এখানে ক্লিক করি, খেয়াল করেন এখানে কিন্তু আমার ২ আছে। এখন যদি আমি এটাকে ৪ করে দেই, এখানে খেয়াল করেন এটা কিন্তু কমবে বাড়বে। সো আমি যখন এটাকে ৪ করে দেই, দেখেন এই যে একটা দাগ, আবার এই যে এখানে একটা দাগ। যেটা আগে হচ্ছে এখানে কিন্তু আমার ছিল ২ টা, এখন ২ টার সমান কিন্তু ১ টা হয়ে গেছে। কারণ আমি এখানে স্পেস দিছি ৪ টা। মানে এই যে ট্যাবটা, এই ট্যাবটুকু সমান হচ্ছে সে ৪ টা স্পেস বার নিতেছে। ৪ টা স্পেস। আমি যে এখানে আসি আমার কিবোর্ড থেকে আমি স্পেস চাপি ১ টা, ২ টা, ৩ টা, ৪ টা। দেখছেন? সো আমার কি এই যে স্পেস হচ্ছে ৪ টা, এজন্য আমার এই এই দাগ থেকে এই দাগ মানে একটা ট্যাব। এই ট্যাবের মধ্যে আমার ৪ টা স্পেস বার। ৪ টা স্পেস বার দিলে এই দাগ থেকে আমি এই দাগ পর্যন্ত আসতে পারি। সো এটাই হচ্ছে আমার আ এটাই হচ্ছে আমার হচ্ছে স্পেস বার এবং ট্যাবের যে সম্পর্ক। আমরা চাইলে এখান থেকে ট্যাবটাও কন্ট্রোল করতে পারি। সো আমরা একটা ট্যাব নিচ্ছি। এখান থেকে আমরা আ স্পেস বার হচ্ছে আমরা ৪ টা দিই। আমরা যদি এখান থেকে আরো বাড়ায় দিতে চাই ইনডেন্ট ইউজিং স্পেস, সেক্ষেত্রে আমরা হচ্ছে যদি আমরা এখানে ৮ দেই, খেয়াল করেন কি হয়? এই দেখেন ৮, আমরা কিন্তু পরবর্তী যে দাগটা সেটা দেখতে পাচ্ছি না। তো সেটা দেখার জন্যে আমরা হচ্ছে এইখানে আসি। আ আসার পর আমরা এখানে কিবোর্ড থেকে ট্যাব দেই। এই যে ট্যাব দিচ্ছি, দেখেন আপনারা কিন্তু দাগটা দেখতে পারবেন এই সময়। এই দেখেন। এই যে একটা দাগ, এই যে একটা দাগ, এই যে একটা দাগ। তার মানে আমার এখানে কিন্তু এখন ৮ টার সমান হচ্ছে ৮ টা স্পেস বারের সমান হচ্ছে একটা ট্যাব। ওকে? তো আশা করি আপনারা বুঝতে পারছেন। এটা আসলে খুব একটা গুরুত্বপূর্ণ না। আমি জাস্ট দেখাচ্ছি। ওকে, আ এনাফ হইছে। তো আমরা হচ্ছে আমাদের মোটামুটিভাবে সেটিং হয়ে গেছে। এরপর আমরা হচ্ছে যেটা দেখব সেটা হচ্ছে লাস্ট এখানে। সেটা হচ্ছে আ আমাদের ফন্ট সাইজ। আপনারা যদি চান আপনাদের ফন্ট সাইজটাও কিন্তু এখান থেকে আপনারা কন্ট্রোল করতে পারবেন। দেখেন এখানে আপনারা ফন্ট আ ১৮ আমি দিয়ে রাখছি। আপনারা চাইলে ১৭ দিতে পারেন, ১৬ দিতে পারেন। আপনারা যা খুশি তা দিতে পারেন। যদি আমি ১৬ দেই, এখন আপনি আমাদের যে কোডিং এর কোডটার সাইজ এটা দেখেন, এবং আমরা যখন এখানে আ ১৬ দিব, ১৬ সেট করার পরে খেয়াল করেন এখানে আসার পর দেখেন এটা কত ছোট হয়ে গেছে। ওকে? সো আমরা জাস্ট শুধু এখান থেকে আ আ মানে এটা আমি ১৮ করে রাখবো। আপনারা আপনাদের মতো করে রাখবেন। এবং আপনারা এখান থেকে চাইলে ফন্টের যে ফ্যামিলি সেটাও কিন্তু সিলেক্ট করে দিতে পারেন। আপনারা যদি আমার মতো কোডের ওভারভিউটা দেখতে চান বা ফন্টটা আমার ফন্টের মতো দেখতে চান, সেক্ষেত্রে
আমি হচ্ছে এখানে বেশ কয়েকটা ফন্টের নাম দিয়ে রাখছি, কিন্তু ইউজ হচ্ছে ফিরাকোট, এটা ইউজ হচ্ছে, এবং এটার পরে যদি হয় তারপরে হচ্ছে এটা ইউজ হবে, ঠিক আছে, এটা ইউজ হবে। সো যেটা হচ্ছে কোটেশনের ভিতরে থাকবে সেটাই হচ্ছে এখানে ব্যবহার হবে আর কি। ওকে, তো এই হচ্ছে অবস্থা। তো আপনারা এখান থেকে আপনারা ফিরা কোড না দিয়ে, আমরা যখন ফিরা কোড বাদ দিয়ে দিই তাহলে হচ্ছে ম্যানলো এটা ব্যবহার হবে। সো আমি চাচ্ছি আমার এটাই কোড ব্যবহার হোক। ওকে, তো তো এই হচ্ছে আমাদের মোটামুটি সেটিং। তো এখন আমাদের আরেকটা লাস্ট সেটিং আছে, সেটা হচ্ছে আমরা দেখব। সেটার জন্য আমরা আসলে এখন আমাদের এই কোডিং এর যে ফাইলটা আছে ফাইলের ভিতরে যাই। আমরা এটাকে যদি এখন ওপেন করি, আমরা রাইট ক্লিক করে এখান থেকে আমরা ওপেন উইথ, আমরা যে কোনো ব্রাউজারের মাধ্যমে ওপেন করতে পারি, ফায়ারফক্স, ক্রোম বা আই দিয়ে আমরা যে কোনো দিয়ে ইনস্টল মানে ওপেন করতে পারি, ঠিক আছে। কিন্তু আমি চাচ্ছি যে আপাতত ফায়ারফক্স এটা ওপেন হোক। তো ফায়ারফক্সে আমি ওপেন করলাম, এই যে আমাদের ফায়ারফক্সে আমাদের এটা ওপেন হলো। আমাদের যে কোডটা যদি আমরা দেখি যে এই যে হ্যালো ওয়ার্ল্ড, তো এখানে লরি অপশনে কিছু টেক্সট আছে। আমরা এটাকে যদি একটু সেট করি, লাইক এরকম, এটাকে আমরা এই পাশে নিয়ে আসি। ওকে, আর এটা হচ্ছে, সো এরকম আমরা আপাতত রাখি। সো আমাদের খেয়াল করেন, আমি জাস্ট এখান থেকে আপনার খেয়াল করার বিষয় হচ্ছে, দেখেন আমরা যখন থেকে আবার আমি কেটে দেই, দিয়ে আমি আবার এই ফাইলটাকে ওপেন করি, আমরা যখন এটা ডাবল ক্লিক করব সেখান থেকে কিন্তু আমরা এখন প্রশ্ন হচ্ছে যে এখানে আমাদের ফায়ারফক্সে কেন ওপেন হলো? আমাদের অন্য কোনো ব্রাউজার দিয়েও তো ওপেন হইতে পারতো, কারণ আমার উইন্ডোজের ডিফল্ট ব্রাউজার হচ্ছে ফায়ারফক্স। আমি যদি ডিফল্ট ব্রাউজার হিসেবে ক্রোম দিই তাহলে হচ্ছে এটা ক্রোমে ওপেন হবে, আমি যদি আই দিই তাহলে আই তে ওপেন হবে। সো ওকে, ওয়েল আমার হচ্ছে এটা ফায়ারফক্স আছে, এই জন্য ফায়ারফক্সে ওপেন হয়েছে। ওকে, সো আপনারা খেয়াল করেন এই যে ডকুমেন্ট মানে লিঙ্কটার দিকে খেয়াল করেন, ঠিক আছে। আমরা কিন্তু এখন এটা ওপেন করলাম হচ্ছে ব্রাউজারের মাধ্যমে, ডাইরেক্ট ব্রাউজার দিয়ে ওপেন করছি। ওকে, তো এখন আমরা চাচ্ছি যে আমরা আসলে ওয়ার্ল্ডের কোনো ডেভেলপারই বা যারা প্রফেশনাল তারা কখনোই তারা ব্রাউজারের মাধ্যমে আহ, সবসময় কোনো কিছুই ওপেন করতে মানে ইউজ করতে চায় না, তারা সবসময় সার্ভারের মাধ্যমে করে। ওকে, তো আমরাও একটা সার্ভার ব্যবহার করতে পারি, কিন্তু পার্থক্যটা কি, আমরা যদি ব্রাউজার দিয়ে ওপেন করি কেন আসলে তারা ব্রাউজারটা ইউজ করে না, করতে চায় না? এটার একটা কারণ হচ্ছে, আমি দেখেন আমার যদি এখানে আমি চেঞ্জ করি, লাইক হচ্ছে আমার নাম হচ্ছে এম এইচ মামুন, আমি আমার নামটা এখানে দিলাম। সো আমি যদি এখন এটাকে সেভ দিই, কন্ট্রোল এস, সেভ দিলাম, কিন্তু এখানে কি আমার কোনো চেঞ্জ আসছে? আসে নাই। কেন চেঞ্জ আসে নাই? বিকজ আসে নাই এই জন্যই, কারণ আমার কিন্তু এখানে রিলোড দেই নাই, কারণ আমি তো এটা ওপেন করছি ব্রাউজারের মাধ্যমে। এখন যদি আমি রিলোড দেই তাহলে দেখবেন আমি আমার চেঞ্জেসটা দেখতে পারবো। এখন যদি আমি আবার এটাকে ডিলিট করে দিই, সেভ করি কন্ট্রোল এস, তারপরে কিন্তু আমার এখানে কোনো চেঞ্জ নাই। তো আমি যদি এখন রিলোড দিই তাহলে কিন্তু এটা চেঞ্জ। ওকে, তো এই কাজটা করার জন্য আমি চাচ্ছি যে না, আমি এখানে চেঞ্জ করব, এখানে সেভ দেওয়ার সাথে সাথে এখানে ব্রাউজার অটো রিলোড নেবে। এটার জন্য আমার কি করণীয় সেটা আমি করব। ওকে, আর এইটার জন্যই হচ্ছে ডেভেলপাররা তারা লাইভ সার্ভারের মাধ্যমে কাজ করে থাকে। সো আমরাও তো লাইভ সার্ভারের মাধ্যমে কাজ করব। তো লাইভ সার্ভারের মাধ্যমে কাজ করতে হলে আমাকে সেই আবার এই যে এখান থেকে ভিজুয়াল স্টুডিও কোডের এই এক্সটেনশন অপশন থেকে এখানে যাব, যাওয়ার পর আমরা এখানে দেখব হচ্ছে লাইভ সার্ভার। ওকে, সো লাইভ সার্ভারে যদি আমি আমি যদি এখানে লিখি তখন আমার এখানে অনেক ধরনের লাইভ সার্ভার আসবে। তো আমি হচ্ছে চাই হচ্ছে এইটা লাইভ সার্ভার। ওকে, সো আমার এটা ইনস্টল করা আছে, এই জন্য আর কি এটা এরকম দেখাচ্ছে। আপনাদের ইনস্টল দেখাবে, আপনারা সিম্পলি ইনস্টল করবেন, দ্যাটস ইট, আর কিছু করার নাই। ওকে, ইনস্টল করে জাস্ট এটা কেটে দিবেন, কেটে দেওয়ার পরে আপনি এই যে এখানে দেখেন গো লাইভ, এই একটা বাটন আপনি এখানে পাবেন। ওকে, যখন আপনি এটা ইনস্টল হয়ে যাবে, এটা এখান থেকে যখন আপনার ইনস্টল হয়ে গেল, তখন হচ্ছে আপনি যখন করে যাবেন তখন আপনি এরকম গো লাইভ এরকম একটা অপশন দেখতে পাবেন এই বটমে। ওকে, তো আমি যদি এখন এখানে ক্লিক করি, খেয়াল করেন আমার এটা, যেহেতু ডিফল্ট ব্রাউজার আমার ফায়ারফক্স, এই জন্য আমার এখানে ওপেন হলো। কিন্তু খেয়াল করেন আমাদের যে ইউআরএলটা ফায়ারফক্সে, যে আমি যখন ব্রাউজারের মাধ্যমে ডিরেক্ট ওপেন করছিলাম, তখন যে আমাদের যে ব্রাউজারের লিঙ্ক আর এখন যে আমরা আমাদের ব্রাউজারের লিঙ্ক, এটা কি এক? অবশ্যই এক না।
সো এর মানে হচ্ছে এটা হচ্ছে আমাদের একটা সার্ভারের মাধ্যমে ওপেন হয়েছে। আমাদের সার্ভারের অ্যাড্রেসটা হচ্ছে এইটা, আর এটা হচ্ছে পোর্ট, ঠিক আছে? আর এটা হচ্ছে আমাদের ফাইল index.html। মনে আছে আমরা যখন একটা ফাইল ক্রিয়েট করছিলাম index.html নামে। সো আপাতত এটা খুব একটা বোঝার প্রয়োজন নাই। ঠিক আছে? তো আপাতত এটাও বুঝেন যে এটা হচ্ছে ব্রাউজারের মাধ্যমে ওপেন হইছে আর এটা হচ্ছে সার্ভারে ওপেন হইছে। তো সার্ভারে এবং ব্রাউজারে ওপেন হওয়ার পার্থক্যটা কি? অলরেডি আমি ব্রাউজারে ওপেন করলে দেখছি যে এখানে সেভ করলে এখানে চেঞ্জ আসে না। যতক্ষণ না পর্যন্ত আমি রিলোড দিচ্ছি। কিন্তু খেয়াল করেন সার্ভারে তো আমি ওপেন করলাম। এবার যদি আমি সেম কাজটা করি, দেখেন আমি একটু কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে গেলাম এবং এমএইচ মামুন এটা আমি আবার লিখলাম। লেখার পর আমি যদি কন্ট্রোল এস সেভ দিই, দেখেন এখানে কিন্তু ব্রাউজার অটো রিলোড নিছে এবং এখানে কিন্তু আসছে। আমি কিন্তু এখানে কোনো মানে হচ্ছে কোনো রিলোড দেই নাই। আমি যদি আবার হচ্ছে এখানে কিছু লিখি, লাইক এরকম লিখলাম, লেখার পরে আমি কন্ট্রোল এস, খেয়াল করেন অটো রিলোড হচ্ছে এবং এখানে কিন্তু আমার চেঞ্জেসটা আসতেছে। সো এই জন্যই মূলত যারা প্রফেশনাল তারা মূলত এভাবে আসলে ব্যবহার করে লাইভ সার্ভারের মাধ্যমে। এই লাইভ সার্ভারের মাধ্যমে আমরা এক্সটেনশন ইউজ করলাম। এছাড়াও আরেকটা ওয়ে আছে, সেটা হচ্ছে আপনি টার্মিনাল ব্যবহার করতে পারেন। সো আমরা আপাতত টার্মিনাল ইউজ করব না। এখান থেকে টার্মিনাল ইউজ করতে পারেন। তো আমরা আপাতত এই টার্মিনালের যাব না। এটা আমরা পরবর্তীতে মানে যদি প্রয়োজন হয় তখন আমরা দেখব। ওকে? আর মাত্র একটি ক্লাস পরেই আমরা মূলত সিএসএস এর অ্যাকচুয়াল কোডিং আমরা লেখা শুরু করব। আমরা আসলে অ্যাকচুয়াল যে সিএসএস সেটা আমরা শেখা শুরু করব। তো তার আগে আমি শুধু একটা কথা বলতে চাই যে আপনারা যে সিএসএস শিখতেছেন সেটা আসলে খুব ভালোভাবে শিখবেন। শিখার জন্য মাইন্ড তৈরি করেন এবং সেক্ষেত্রে আমি একটা শুধু রিমাইন্ডার, সফট রিমাইন্ডার দিচ্ছি। সেটা হচ্ছে যে এই যে আমরা শেখার ক্ষেত্রে যে একটা ক্লাসিফাইড করে ফেলছি যে বেসিক, ইন্টারমিডিয়েট এবং এক্সপার্ট। তো আমি আপনাদের কাছে অনুরোধ করব, প্লিজ আপনারা হচ্ছে এই জিনিসটা আপাতত মাথা থেকে ঝেড়ে ফেলে দেন। যে আপনি বেসিক শিখছেন, তারপর হচ্ছে ইন্টারমিডিয়েট শিখবেন, তারপর হচ্ছে এক্সপার্ট হবেন। তো এই জিনিসটাই মাথা থেকে ফেলে দেন। আপনার মাথায় শুধু এইটা ঢুকান যে আপনি যে জিনিসটা শিখতেছেন এটার একদম মানে সর্বোচ্চটুকু শিখবেন। যতদিন না পর্যন্ত সর্বোচ্চটুকু শিখতে পারতেছেন, ততদিন পর্যন্ত আপনি এখান থেকে অন্য কোথাও মুভ করবেন না। ওকে? সো আপনি HTML শিখছেন। এখন HTML এর পরে HTML এর সাথে আপনি CSS মিলায়ে শিখতে থাকেন এবং CSS এর একদম ভালো একটা স্ট্রং স্ট্রাকচার তৈরি করে আপনার ভিতরে একটা ফাউন্ডেশন স্ট্রং তৈরি করে মোটামুটি এমন একটা কনফিডেন্স নিয়ে আসতে হবে যে আমি CSS এর এমন কোনো কিছুই নাই যেটা জানি না। হয়তোবা আপনার এটা প্র্যাকটিস করতে বা একটু ইউজেবল হইতে এটার সাথে আপনার যা সময় লাগবে। কিন্তু আপনি কোনো একটা এমন কোনো কিছু দেখলেন, দেখার পরে আপনার জন্য এমন মনে না হয়, না এটা তো আমি এর আগে কখনোই দেখি নাই সিএসএস এর। আজকে ১ম বার দেখতেছি। আজকে থেকে মনে করেন আজকে আপনি সিএসএস শিখতেছেন। আর একটা বছর পরে আপনি যায়া দেখলেন কি এমন কিছু টার্ম আপনার সামনে আসলো যেটা আপনি সিএসএস এর মানে ১ বছর আগেও ছিল কিন্তু আপনি তখন শিখেন নাই। ঠিক আছে? কিন্তু আপনি আজকে এটা দেখতে পারলেন। তো এমন যেন এটা না হয়। আপনি যেন ওই ১ বছর পরেও সেই টার্মটা দেখে চিনতে পারেন, ও আচ্ছা এটা তো আমি দেখছিলাম। হ্যাঁ, আমি তো এটা আমি তখন শিখছিলাম। হয়তোবা এখন আমি অনেকটাই পারি না, বাট আমি চেষ্টা করলেই পারবো। সো এইটা যেন হয় অবস্থা। ওকে? তো এইজন্য আমি বারবার রিকোয়েস্ট করব যে এই যে বেসিক, ইন্টারমিডিয়েট এবং এক্সপার্ট এই যে একটা জাতাগল এটা থেকে বের হয়ে আসেন। তো এই লেকচারে আমরা আমাদের ভিএস কোডটা পুরোপুরি আমাদের কাজ করার জন্য উপযোগী হিসেবে তৈরি করলাম। তো পরবর্তী ক্লাসে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে। ধন্যবাদ সবাইকে।